জাস্ট a minute. আচ্ছা, আহ ওকে, am I audible and the screen is visible? স্ক্রিন দেখা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমি যে জিনিসটার উপর হাইলাইট করে রেখেছি সেটাকে কি লেখা আছে সেখানে? somebody please read it. অ্যাডজুভ্যান্টস। Adjuvant, right? ঠিক আছে। So we will proceed. This is a very small topic. আজকে যেহেতু ফার্স্ট ক্লাস and regularly we will have one class till we join physically. তো ততদিন অব্দি একটা করে ক্লাস আমি আমি নেব, এবং আই হোপ টু ফিনিশ দিস ইমিউনোলজি। ঠিক আছে, দিস ইজ আ স্মল টপিক, লেটস স্টার্ট। ওকে, তো অ্যাডজুভেন্টস, অ্যাডজুভেন্টস আমি তোমাদের এইভাবে বলছি একটা জিনিস, সেটা হচ্ছে যে খুব এটা মাথায় রেখো, তাহলে বুঝতে ব্যাপারটা সুবিধা হবে। যে আমি যখন কোনো খাবার তোমাকে দিচ্ছি, ঠিক আছে, তো বিরিয়ানি ধরো তোমাকে আমি খেতে দিচ্ছি, এবার বিরিয়ানিটা একটা ওই ছোট অ্যালুমিনিয়াম ফয়েলে প্যাক করে এনে তোমাকে দেয়া হলো, তুমি রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছ, তাহলে সেটাই তুমি খেয়ে যা আনন্দ পাবে। আর তুমি একটা রেস্টুরেন্টে প্রপার একটা প্লেটে বিরিয়ানি আছে, পাশে একটা ছোট বাটিতে স্যালাড আছে, লেবু নুন, এসি পরিষ্কার টেবিল জল আছে, তো দুটোতে কি তোমার খাওয়ার যে এক্সপিরিয়েন্সটা এটা সেম হবে? না স্যার। না, রাইট। কারণ আমরা জানি যে আহ, 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 যে টপ রেস্টুরেন্টস, তাদের রান্না কতটা ভালো সেটা যেরকম ইম্পর্টেন্ট, তাদের প্রেজেন্টেশনটা অত্যন্ত ভালো। মানুষ চায় হাইজিনিক কন্ডিশন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ খাওয়া দাওয়া করার জন্য। তো সেই জিনিসটা হচ্ছে গিয়ে যে প্রেজেন্টেশন, হ্যাঁ, হাউ ইউ প্রেজেন্ট দ্য ফুড ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডজুভেন্ট হচ্ছে এক্স্যাক্টলি সেই কাজটা করে, যে ও অ্যান্টিজেনকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে টু ইনক্রিজ দ্য ইমিউনোজেনিসিটি অফ দ্য অ্যান্টিজেন। অ্যাডজুভেন্ট হচ্ছে এক্স্যাক্টলি সেই সুন্দর থালা এবং গার্নিশিংটা, যেটা একটা অ্যান্টিজেনকে খুব বিউটিফুলি প্রেজেন্ট করছে, খুব বিউটিফুলি প্রেজেন্ট করছে ফর হোয়াট পারপাস? যে সেটার ইমিউনোজেনিসিটিটা বাড়ানোর জন্য, মানে সোজা কথায় সেটা কিরকম ইমিউনোলজিক্যাল রিয়াকশন ইলিসিট করবে, সেটাকে ইনক্রিজ করার জন্য। ওকে, নাও হাউ ডু দে ওয়ার্ক? ঠিক আছে, এরা কিভাবে কাজ করে সেটাই আসার আগে একটা জিনিস বলি। ধরো বিএসএ বা বোভাইন সেরাম অ্যালবিউমিন, এই বোভাইন সেরাম অ্যালবিউমিন এটা যখন অ্যাডমিনিস্টার করা হয়েছে ইঁদুরের মধ্যে, তখন এই যা ইমিউনোজেনেসিটি দেখিয়েছে বা যেরকম ইমিউনোলজিক্যাল রিয়াকশন ইলিসিট করতে পেরেছে, যখন একটা অ্যাডজুভেন্টের সাথে বোভাইন সেরাম অ্যালবুমিনকে ইনজেক্ট করা হয়েছে, দেখা গেছে যে প্রায় 5 গুণ বেশি, হ্যাঁ, ইমিউনোলজিক্যাল রিয়াকশন ও কিন্তু দেখাতে পেরেছে। ঠিক আছে, তো অ্যাডজুভেন্ট কাজ করে কিভাবে? না, 4টে প্রসেস আছে। ঠিক আছে, আর অ্যাডজুভেন্ট কথাটা এটা আমি বলে দিই, এটা একটা ল্যাটিন টার্ম থেকে এসছে। এই দেখো, ল্যাটিন টার্ম থেকে এসছে, দ্যাট ইজ অ্যাডজুভারে, তার মানে হেল্প। কাকে হেল্প করছে? অ্যান্টিজেনকে হেল্প করছে। কিসের জন্য হেল্প করছে? ইমিউনোজেনিসিটি বাড়ানোর জন্য হেল্প করছে। এবার 4টে প্রসেস মেনলি ফাংশন করে, যে 4টে প্রসেসের মাধ্যমে কিন্তু এই যে ইমিউনোজেনিসিটিটা সেটা ইনক্রিজ করে একটা অ্যাডজুভেন্ট। কি কি 4টে প্রসেস? প্রথম হচ্ছে অ্যান্টিজেন পারসিস্টেন্স ইজ প্রলং। ঠিক আছে, অ্যান্টিজেন পারসিস্টেন্স ইজ প্রলং কথাটার মানে কি? ধরো তোমার কাছে
2 লক্ষ টাকা আমি দিলাম। 2 লক্ষ টাকা আমি তোমাকে দিয়ে বললাম এই টাকাটা তোমার এমএসসি পড়ার জন্য আমি তোমাকে দিচ্ছি। হয় অনেকের বাবা কাকা কাকা এরা দিয়ে দেয়, ধরো কোনো রিলেটিভ 2 লাখ টাকা দিয়ে বললো যাও এমএসসি পড়ে। এবার এই টাকাটা তুমি এমএসসি পড়তে গিয়ে 2 মাসে খরচ করে ফেলতে পারো, ঠিক আছে। কিন্তু যে সঞ্চয়ী ব্যক্তি হবে বা যাকে কোনো শুভাকাঙ্ক্ষী একটু হেল্প করবে, সে কি করবে যে না আমি মাসে 10,000 করে খরচ করে 20 মাস চালাবো। তো কোনটা বেটার হবে তোমার এমএসসি পড়ার জন্য? সেকেন্ড অপশনটা। সেকেন্ড অপশনটা। এখানেও সেম ব্যাপারটা, যে একটা অ্যান্টিজেন তো আলটিমেটলি একটা প্রোটিন, so it can get released in your immune system and elicit a very strong reaction, and everything finishes within say uh, x amount of time, মানে খুব কম সময়ের মধ্যে সেটা কিন্তু পুরোপুরি ফিনিশ হয়ে গেল। অ্যাডজুভেন্ট কি করছে, পারসিস্টেন্স বাড়াচ্ছে। পারসিস্টেন্স কথাটার মানে অনেক সময় ধরে থেকে যাওয়া, প্রলং। পারসিস্টেন্স ইজ প্রলং, মানে অনেক সময় ধরে থেকে যাওয়া। এটা হচ্ছে মাসে 10,000 খরচ করার মতো। অ্যাডজুভেন্ট কি করছে, সে অ্যান্টিজেনকে এমন ভাবে রিলিজ করছে যে সেটা খুব স্লোলি রিলিজ হচ্ছে, এবং খুব অল্প সময়ের জন্য না হয়ে একটা অনেক বেশি সময় ধরে রিলিজ হচ্ছে, যাতে কিন্তু ইমিউন রেসপন্সটা অনেক বেশি সময় থাকে। দ্যাট ইজ দ্য মেন থিং। তাহলে বুস্টার ডোজের কথাটা বলে কেন যে 6 মাস পরে বুস্টার ডোজ নিতে হবে? তার কারণ হচ্ছে ইনিশিয়ালি যে ধরো তোমার ইমিউন রিয়াকশন হয়েছিল, অ্যান্টিজেন প্রোডাকশন হয়েছিল, মেমোরি সেলস তৈরি হয়েছে, সেইটা কিন্তু সেই ইমিউনোজেনেসিটিটা কিন্তু আস্তে আস্তে রিডিউস করে যাচ্ছে ওভার আ পিরিয়ড অফ টাইম। অ্যান্ড when it reaches say 6 months, রিয়েলি ওই যে তুমি ফার্স্ট ডোজ যেটা নিয়েছিলে কোভিড ভ্যাকসিনের, সেটা কিন্তু তোমাকে কোনো ইমিউনোজেনিসিটি প্রোভাইড করতে পারছে, রাইট? তাহলে কি করণীয় এই অবস্থায়? না, এই অবস্থায় কিছুই সেরকম করণীয় নয়, ঘাবড়ানোর কিছু নেই, আমাদের বুস্টার নিতে হচ্ছে। কিন্তু যদি এমন করতে পারি যে 6 মাস, এটা কথার কথা আমি এক্সাম্পল একটা দিচ্ছি, 6 মাসের জায়গায় 6 বছর ধরে ওই অ্যান্টিজেনটা স্লোলি 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 রিলিজ করবে। এটা আমরা এখন ভ্যাকসিন যখন করবো আমরা দেখবো এই স্ট্র্যাটেজি গুলো কিভাবে এনহ্যান্স করা হয়েছে। তখন কিন্তু জিনিসটা যেটা হবে যে তুমি 6 বছর ধরে ইমিউনিটি পাবে, তো তোমাকে তৎক্ষণাৎ বুস্টার ডোজ না দিলেও কিন্তু কোনো ক্ষতি, রাইট? সেকেন্ড যে ইয়েটা হলো আমাদের, সেকেন্ড বা স্পেসিফিক্যালি থার্ড যেটা হলো, সেটার কিন্তু কারণই এইটা যে অনেক বৃদ্ধরা যারা বুস্টার ডোজ প্রথমেই নিয়ে নিয়েছিল, তো থার্ড ওয়েভের সময় কিন্তু তারা মানে অলরেডি অনেক আগে বুস্টার ডোজ নিয়ে নিয়েছে, ফলে ওই প্রোটেকশনটা কিন্তু পায়নি। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে অলরেডি ইমিউনোজেনিসিটি কমে গেছে, কারণ থার্ড ডোজের বহু আগে তারা ফার্স্ট ডোজ নিয়ে নিয়েছিল, বা ইভেন অনেকে বুস্টার ডোজও যে নিয়েছে সেটাও কিন্তু থার্ড ওয়েভের অনেক আগে, যার জন্য বৃদ্ধরা অনেকেই মারা গেছে থার্ড ওয়েভে। এবার এখানে সেটা কিভাবে হয়, না আমরা যখন পিএইচইডি তে গেলাম, পিএইচইডি তে ফার্স্ট স্টেপ আমরা কি দেখেছিলাম, যে জলে, যেহেতু আমরা জানি যে মুর্শিদাবাদের যে কোনো জলে আয়রনের মাত্রা খুব বেশি, তো প্রথমে আমাদের কি করতে হয়েছে? অ্যালার্ম মিশিয়েছিলাম আমরা ওখানে। এক্স্যাক্টলি, অ্যালাম মেশানো হয়েছিল। কিসের জন্য অ্যালাম মেশানো হয়েছিল? কারণ ওখানে অ্যালার্মটা ওই ক্লোরিন মানে পার্টিকেল গুলো বাইন্ড করে ওটাকে থিতিয়ে নিচে ওয়েট মানে চেন তৈরি করে প্রেসিপিটেট ওটাকে করবে, থিতিয়ে দেবে একটা নিচে, পদক্ষেপ তৈরি প্রেসিপিটেট করবে। করবে। এক্স্যাক্টলি। হুম। এটা আমরা জানি যে ইভেন জিয়াগঞ্জের জলে বা মুর্শিদাবাদের জলে অত্যন্ত আয়রন বেশি, যার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমার চুল। ঠিক আছে, সেটা 2016 যখন আমি জয়েন করেছিলাম কতটা ছিল আর আজকে কতটা আছে। তা এই যে জিনিসটা, এটা কিন্তু একটা সমাধানই হচ্ছে, জলের মধ্যে যদি আমি একটু ফিটকিরি ফেলে রেখে দিই, তাহলে কি হবে, আয়রনটা আস্তে আস্তে ফিটিয়ে যাবে বালতির তলায়। তখন ওপরের জলটা আমি মাথায় ঢালতে পারি, সেটা কিন্তু লেস হার্মফুল হবে ফর মাই হেয়ার। তো এইখানেও সেই সেম কাজটা অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট বা অ্যালাম, এ কি করছে, একে যখন আমি অ্যান্টিজেনের সাথে মিক্স করছি, হ্যাঁ,
তখন কিন্তু অ্যান্টিজেনকে, এটা একটা সল্ট যেটা অ্যান্টিজেনকে প্রেসিপিটেট। এবার এই যে অ্যালাম প্রেসিপিটেট, ঠিক আছে, অফ দ্য অ্যান্টিজেন, এটা কি হচ্ছে, এই প্রেসিপিটেট হয়ে যাওয়ার জন্য অ্যান্টিজেনটা কিন্তু অনেক স্লোলি রিলিজ হচ্ছে ফর আ লং পিরিয়ড অফ টাইম। তাহলে এফেক্টিভ টাইম অফ এক্সপোজার অফ দ্য অ্যান্টিজেন রিলিজেস, তার মানে এই অ্যান্টিজেনটাকে প্রেসিপিটেট করে দিলাম, এবং প্রেসিপিটেট করার দরুন এবার কিন্তু যেহেতু আর অ্যাকুয়াস সলিউশনে অ্যান্টিজেনটা নেই, এটা কিন্তু একটা প্রলং পিরিয়ড অফ টাইম ধরে রিলিজ হচ্ছে। ঠিক আছে, মানে যেটা হয়তো ফিউ ডেজ রিলিজ হতো, এখন সেটা কিন্তু প্রায় সেভারাল উইকস হয়ে যাচ্ছে। তো দিস ইজ অ্যান অ্যাডজুভেন্ট, এই অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট বা অ্যালাম, এটা কিন্তু একটা অ্যাডজুভেন্ট। আর আরেকটা কি করছে না, আমাদের মনে আছে যে পিএইচডি তেই ওই স্যার যিনি শেখাচ্ছিলেন তিনি বললেন যে আমরা এমন ভাবে ওই সোয়ার্লিংটা এমন ভাবে হবে যাতে যে লং চেন গুলো তৈরি হচ্ছে প্রেসিপিটেটে সেগুলো ভেঙে না যায়। তো এখানেও সেই সেম ব্যাপারটা, সেটা হচ্ছে গিয়ে যে এই যে অ্যালাম প্রেসিপিটেটটা তৈরি হচ্ছে, সেটা যাতে প্রেসিপিটেট যেহেতু তৈরি হচ্ছে, সাইজ অফ দ্য অ্যান্টিজেন, এফেক্টিভ সাইজ অফ দ্য অ্যান্টিজেনকেও কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আর আমরা জানি যে সাইজ অফ দ্য অ্যান্টিজেন যদি বাড়ে, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ ফ্যাগোসাইটোসিস অফ দ্য অ্যান্টিজেন, কারণ ফ্যাগোসাইট সেগুলোকে রেকগনাইজ করে এনগালফ করে নিতে পারে। তো দিস ইজ অ্যালাম বা অ্যালুমিনিয়াম পটাশিয়াম সালফেট অ্যাজ অ্যান। নেক্সট লেট আস কাম টু ওয়াটার ইন অয়েল অ্যাডজুভেন্টস। ঠিক আছে, এখানে আমরা দুটো অ্যাডজুভেন্টস এর ব্যাপারে পড়বো। একটা হচ্ছে ফ্রায়েন্স ইনকমপ্লিট অ্যাডজুভেন্ট, আর একটা হচ্ছে ফ্রায়েন্স কমপ্লিট অ্যাডজুভেন্ট। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট যে জিনিসটা, যে আমাদের, আচ্ছা যাই হোক আমি বলতে থাকছি, তোমরা শুনতে থাকো। সেটা হচ্ছে এইটা যেটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এটাকে যে আহ, এই যে পারসিস্টেন্স প্রলং করার ব্যাপারটা। নেক্সট হচ্ছে যে স্টিমিউলেটরি, কো স্টিমিউলেটরি যে একটা অ্যাপ্রোচ আছে, সিগন্যাল আছে, সেটাকে এনহ্যান্স করছে। ঠিক আছে, লেটস কাম টু দ্যাট, যে কো স্টিমিউলেটরি কিভাবে এনহ্যান্স করছে। হ্যাঁ, আমরা একটু চলে আসি, এই যে পাতাটা চলে এসছে আবার, কো স্টিমিউলেটরি সিগন্যালসকেও কিভাবে এনহ্যান্স করছে। ঠিক আছে, এই জিনিসটাও আমরা দেখবো যে হেল্পার টি সেল কিভাবে অ্যাক্টিভেশন করে আর কি, এই ধরনের অ্যাক্টিভেট বেসিক্যালি ম্যাক্রোফাজেস কে অ্যাক্টিভেট করে দেবে, এবং তারা এমএইচসি ক্লাস টু মলিকিউল এক্সপোজ করবে এবং টি7 এক্সপ্রেস করবে, করে হেল্পার টি সেলস এর অ্যাক্টিভেশন হবে। ওকে, সো দিস ইজ দ্য পোস্ট স্টিমুলেটরি সিগন্যাল। আমরা এক একটা করে যাই আগে। ঠিক আছে, সেটা হচ্ছে এখানে দেখো, এই যে ওয়াটার ইন অয়েল অ্যাডজুভেন্ট বা ফ্রায়েন্স, ঠিক আছে, পয়েন্টস ইনকমপ্লিট অ্যাক্টিভেট, এখানে কি থাকছে না, এখানে থাকছে কি হচ্ছে অ্যান্টিজেন ইন অ্যাকুয়াস সলিউশন, রাইট? অ্যান্টিজেন একটা প্রোটিন, সেটার অ্যাকুয়াস সলিউশন, মিনারেল অয়েল থাকছে, এবং একটা এমালসিফাইং এজেন্ট থাকছে। এমালসিফাইং এজেন্টটা কি হচ্ছে, ম্যানাইট মোনোঅক্সাইড। ঠিক আছে, এমালসিফাইং এজেন্ট কি করে, যদি অয়েল প্রেজেন্ট থাকে তাহলে কি করছে না, ও অয়েলটাকে স্মল ড্রপলেটসে ডিসপার্স করে দিচ্ছে। হ্যাঁ, ও অয়েলটাকে কিন্তু স্মল ড্রপলেটসে ডিসপার্স করে দিচ্ছে, যে স্মল ড্রপলেটস গুলো আর কি কি হচ্ছে, যে তোমার অ্যান্টিজেনটাকে ঘিরে থাকতে। আমরা জানি যে এমালসিফায়ার ফ্যাটের যেটা এমালসিফিকেশন হয়, মিনারেল অয়েল ইজ অলসো কাইন্ড অফ আ ফ্যাট। তো সেই ফ্যাটের এমালসিফিকেশন হচ্ছে মানে স্মল ড্রপলেটস তৈরি হচ্ছে, যেটা কিন্তু ঘিরে থাকছে অ্যান্টিজেনটা। এবার এই অ্যান্টিজেনটাকে ঘিরে থাকার দরুন কি হচ্ছে, সেটা খুব স্লোলি রিলিজ করছে। ওই সেম ফার্স্ট পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রলং করে দিচ্ছে। The small droplet surrounding the antigen is then released very slowly from the site of injection, মানে prolonged period of exposure। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমরা যেটা আসি, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডেলিবারেটলি ফর্মুলেটেড হাইলি এফেক্টিভ অ্যাডজুভেন্ট ডেভেলপড বাই জুলস ফ্রয়েড। এই অ্যাডজুভেন্টটার নাম হচ্ছে ফ্রয়েডস কমপ্লিট অ্যাডজুভেন্ট। ফ্রয়েডস কমপ্লিট
বা প্রিয়ন্স কমপ্লিট অ্যাডজুভেন্ট মানে কি হচ্ছে, প্রিয়ন্স কমপ্লিট অ্যাডজুভেন্টে যা যা ইনকমপ্লিটে ছিল সেটা তো ছিলই, যেমনি অ্যাকুয়াস সলিউশন অফ অ্যান্টিজেন সঙ্গে মিনারেল অয়েল, তার সঙ্গে কি থাকছে, হিট ফিল্ড মাইক্রোব্যাকটেরিয়া। মাইক্রোব্যাকটেরিয়া থাকার দরুন কি হচ্ছে, যে মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়ালের একটা কম্পোনেন্ট থাকছে মিউরামিল ডাইপেপটাইড। এই মিউরামিল ডাইপেপটাইড, এটা মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়ালের একটা কম্পোনেন্ট। এর কাজ কি, এ ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করতে পারে, অ্যাক্টিভেটস ম্যাক্রোফাজে। ঠিক আছে, ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করার দরুন এবার কি হলো আমরা একটু দেখে নেব। ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করার দরুন আমরা একটু ছোট করি স্ক্রিনটাকে, সামান্য বাড়াতে পারি, ছোটই রাখি। ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করার দরুন কি হচ্ছে, যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজ যেগুলো আছে তারা কি করছে, ক্লাস টু এমএইচসি মলিকিউল তাদের মেমব্রেনে কিন্তু এক্সপ্রেস করছে। হ্যাঁ, এবং আমরা জানি যে আনঅ্যাক্টিভেটেড এর তুলনায় মাছ বেশি থাকে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজের ক্ষেত্রে ক্লাস টু এমএইচসি মলিকিউল মেমব্রেনে, আর বি7 মলিকিউল। এইবারে দেখো পোস্ট স্টিমুলেটরি সিগন্যাল মানে কি হচ্ছে, যে আমরা যখন আর কি এই যে বি সেল টি সেল কোঅপারেশন করে আর কি এই যে টি সেল মানে সেল মিডিয়েটেড সিস্টেমটাকে আর কি আমরা অ্যাক্টিভেট করছি। এবার ক্লাস টু এমএইচসি মলিকিউলস যখন এক্সপ্রেস হচ্ছে ম্যাক্রোফাজের সারফেসে, ডেফিনেটলি এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো হেল্পার টি সেলকে অ্যান্টিজেন অনেক বেটার ভাবে প্রেজেন্ট করতে সক্ষম হচ্ছে। আমি নিশ্চয়ই তোমরা জানো যে সাইটোটক্সিক টি সেল, হেল্পার টি সেল, হ্যাঁ সাইটোটক্সিক টি সেলের সারফেসে CD8, হেল্পার টি সেলের সারফেসে CD4, না জানলে এগুলো পড়বে নিবে। তো এইটুকু জেনে রাখো যে ক্লাস টু এমএইচসি মলিকিউল এক্সপ্রেস করলে হেল্পার টি সেল অ্যাক্টিভেশন অনেক বেটার হবে, কারণ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেনটা অনেক বেটার প্রেজেন্ট করবে হচ্ছে হেল্পার টি সেলকে। এবং বি7 মলিকিউল যেগুলো এই ম্যাক্রোফাজের সারফেসে থাকছে, হ্যাঁ, তো সেগুলো কি করবে, সেগুলো বেসিক্যালি CDC28 যেগুলো হেল্পার টি সেলের সারফেসে থাকবে সেগুলোর সাথে বাইন্ড করবে, এন্ড দেয়ার উইল বি আ পোস্ট স্টিমুলেটরি সিগন্যাল। ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ম্যাক্রোফাজ সেগুলোর সারফেসে যে বি7 মলিকিউলস গুলো থাকবে সেগুলো CDC28 এর সাথে ইন্টারঅ্যাক্ট করবে। হ্যাঁ, এবং তাতে কি হবে, যে অনেক এই যে হেল্পার টি সেল মিডিয়েটেড যে ইমিউন রেসপন্সটা, এটা অনেক কিন্তু বেড়ে যাবে। তো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পোস্ট স্টিমুলেটরি সিগন্যাল। তাহলে এইখানে যদি আমরা একটু দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রয়েন্স ইনকমপ্লিট, ফ্রিয়ন্স ইনকমপ্লিট বা কমপ্লিট বা অ্যালার্ম, এরা কিন্তু প্রত্যেকেই এই যে পারসিস্টেন্স টাইমটা বাড়াতে পারছে, কিন্তু পোস্ট স্টিমুলেটরি সিগন্যাল যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু মেইনলি কমপ্লিট অ্যাডজুভেন্ট খুব বেশি করতে পারছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে যেটা আমাদের ওখানে ছিল, সেটা হচ্ছে দেখো এখানে যে লোকাল ইনফ্লামেশন। লোকাল ইনফ্লামেশন ইজ ইনক্রিজ মানে এখানে গ্র্যানুলোমা ফর্মেশন হবে, মানে লোকাল ইনফ্লামেশনের জন্য একটা ডেন্স বডি তৈরি হবে যেখানে প্রচুর অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজ থাকবে, সেটাকে আমরা গ্র্যানুলোমা বলছি। ব্যাপারটা কি হচ্ছে, যে এই অ্যাডজুভেন্ট থাকলে একটা লোকাল ইনফ্লামেশন মানে ফুলে যাওয়া, লাল হওয়া, এই ব্যাপারটা হচ্ছে। তো সেখানে কি হচ্ছে, না সেখানে অবশ্যই প্রচুর ব্লাড ফ্লো হচ্ছে। ঠিক আছে, অ্যালার্ম, প্রয়েন্স, অ্যাডজুভেন্ট সবাই কিন্তু এই লোকাল ইনফ্লামেশনটা করতে সক্ষম। ব্লাড ফ্লো প্রচুর হওয়ার জন্য কিন্তু ফ্যাগোসাইটস আর লিম্ফোসাইটস প্রচুর সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটস পৌঁছচ্ছে আর লিম্ফোসাইটস হচ্ছে ফর ফার্দার প্রলিফারেশন। এবার ওই জায়গাটাতে একটা ডেন্স মাস অফ ম্যাক্রোফাজ রিচ সেলস তৈরি হচ্ছে যেটাকে গ্র্যানিউলোমা বলছি। এই গ্র্যানিউলোমায় কিন্তু অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজ থাকবে। তার মানে এই ধরনের ইনফ্লামেশনের পর যখন গ্র্যানিউলোমা তৈরি হবে, যেখানে আর কি তোমার অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজ থাকবে, সেটাও কিন্তু তোমার হেল্পার টি সেল মিডিয়েটেড যে ইমিউন রেসপন্স সেটাকে অনেক ইনক্রিজ করবে। ইনফ্লামেশন হলো, প্রচুর ফ্যাগোসাইটস গেল, লিম্ফোসাইটস গেল, এবং একটা মাস তৈরি হলো which is granuloma containing many dense mass of macrophages,
and activated macrophages. So এটা ফার্দার কিন্তু this will lead to activation of helper T cells. আচ্ছা, এইবারে এইগুলো কিন্তু এই যে অ্যাক্টিভেশন অফ হেল্পার টি সেলস, এই ব্যাপারটাও কিন্তু করতে খুব সক্ষম হচ্ছে গিয়ে আমাদের পেজ নাম্বারটা মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে তোমার ফ্রয়েন্স কমপ্লিট অ্যাডজুভেন্ট, ফ্রয়েন্স ইনকমপ্লিট অ্যাডজুভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালাম, এই তিনটেই কিন্তু এটা করতে খুব সক্ষম। যে জিনিসটা এরা করতে পারে না সেটা হচ্ছে গিয়ে নন স্পেসিফিক proliferation অফ লিম্ফোসাইট। সেইটা করার জন্য কিন্তু আমাদের লাগে গিয়ে হচ্ছে ব্যাকটেরিয়াল লাইপোপলিস্যাকারাইডস বা সিনথেটিক পলিনিউক্লিওটাইড। এই যে ব্যাকটেরিয়াল লাইপোপলিস্যাকারাইড বা সিনথেটিক পলিনিউক্লিওটাইড। চতুর্থ যেটা আছে কি না, নন স্পেসিফিক লিম্ফোসাইট পলিফারেশন, সেটার জন্য কিন্তু এরা লাগে। এই যে সিনথেটিক পলিনিউক্লিওটাইড বা ব্যাকটেরিয়াল লাইপোপলিস্যাকারাইড, এরা কি করছে, লিম্ফোসাইটসে নন স্পেসিফিক একটা প্রলিফারেশন করছে, এবং প্রচুর লিম্ফোসাইট যখন থাকবে নন স্পেসিফিক্যালি, তখন অবভিয়াসলি যে অ্যান্টিজেন ইনডিউস ক্লোনাল সিলেকশনটা হবে, মানে যার থেকে আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি হবে, সেটার লাইভলিহুড কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তাহলে অ্যাক্টিভ অ্যান্টিবডি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে যে যদি তোমার নন স্পেসিফিক প্রলিফারেশন অফ লিম্ফোসাইটস হয়। ঠিক আছে, অবভিয়াসলি তাহলে সেখান থেকে সে বি লিম্ফোসাইট যেটা আর কি অ্যান্টিবডি প্রডিউস করবে, সেটার ক্লোনাল সিলেকশন হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। তো এই চারটে পদ্ধতিতে কিন্তু অ্যাডজুভেন্ট ইমিউনোলজিক্যাল রিয়াকশন বাড়াতে সাহায্য করে। ওকে, নাও ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক। কারোর কোনো কোয়েশ্চেন আছে তাহলে জিজ্ঞেস করো, না হলে পরে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা না স্যার, ঠিক আছে আপাতত। নেই। ওকে।